إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সহজে কোরআন শিক্ষা ও শুদ্ধকরণের অনুষ্ঠানের আজকের এই প্রথম ক্লাসে সকলের প্রতি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা যারা সহজে অল্প সময়ে সহজ পদ্ধতিতে কোরআন শিখতে চায় শুদ্ধভাবে এবং যারা জানে তারা শুদ্ধ করতে চায়, তাদের জন্য আয়োজিত আজকের এই প্রথম ক্লাসে আমরা সর্বপ্রথম যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আরবি হরফগুলির উচ্চারণ। কারণ কোরআন শুদ্ধ করে পাঠ করার ক্ষেত্রে সবচাইতে বড় যে জটিলতা তৈরি হয়, সবচাইতে বড় যেটি বাধা হয়ে দাঁড়ায়, সেটি হচ্ছে হরফের সঠিক উচ্চারণ। এই জন্য আমরা প্রথমত আজকের এই ক্লাসে আমরা আরবি হরফগুলিকে সঠিকভাবে উচ্চারণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি আমরা চেষ্টা করলে খুব সহজে আরবি হরফগুলি আয়ত্ত করতে পারবো। আর আরবি হরফগুলি সহজভাবে শুদ্ধভাবে আয়ত্ত করতে পারা মানে কোরআন এর বেশির অংশ শুদ্ধ হয়ে যাওয়ার মতোই। সেই হরফগুলি আমরা প্রথমের দিকে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা একবার দেখে নেব। তারপরে এই হরফগুলির মধ্যে কোন হরফগুলির উচ্চারণ একটু জটিল সেগুলো আমরা আলাদাভাবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন তাহলে দেখা যাক। আপনারা স্ক্রিনের দিকে খেয়াল করবেন আর আমার মুখের দিকে একটু মনোযোগ দিয়ে দৃষ্টি দিবেন, যাতে করে আরবি হরফের উচ্চারণগুলি আপনি সঠিকভাবে বুঝতে পারেন এবং বলতেও পারেন। প্রথমত আমরা যে হরফটি আছে আমরা ভালোভাবে চিনি, আলিফ। আমরা এই উচ্চারণটিতে ছোট্ট একটি ভুল কেউ করে থাকি, সেটা হচ্ছে আমরা আলিফ বলি। সরে আ লয় হিস্যি প, এটি সম্পূর্ণ ভুল। উচ্চারণটা হবে আলিফ, সরে আ লয় হিস্যি ফ, আলিফ। তাছাড়া এখানে আর কোনো জটিলতা নেই। বা দুই ঠোঁট হইতে উচ্চারিত হয়, এখানেও কোনো জটিলতা নেই। এরপরে আসুন তা। তা উচ্চারণ করতে আমাদের তেমন কোনো কষ্ট হয় না, স্বাভাবিকভাবে তা বললেই এর উচ্চারণ হয়ে যায়। স্পেসিফিকলি এইটার যে মাখরাজ আপনাকে জানতে হবে বা মুখস্থ করতে হবে এটি নয়, আমরা স্বাভাবিকভাবে বললেই তাটা সঠিক জায়গা থেকে উচ্চারণ হয়ে যায়। শুধুমাত্র যেগুলো জটিল সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেহেতু আমরা খুব অল্প সময়ে সহজে কোরআন শিখতে চলেছি। এরপরে ফা, ফা, আলিফ আমরা উচ্চারণে কিন্তু কোনো টান দেই নেই। বা এক আলিফ পরিমাণ টান যেটাকে বোঝায়। আর এক আলিফ পরিমাণের বোঝাতে গিয়ে বলা হয় যে দুইটি হরকতের উচ্চারণ করতে যে পরিমাণ সময় লাগে সে পরিমাণ লম্বা করে একটি হরফের উচ্চারণ করাটাকে বোঝায় এক আলিফ টান। তা স্বাভাবিকভাবেই আমরা উচ্চারণ করে ফেলতে পারি। এরপরে যে হরফটি আছে সেখানে একটু জটিলতা রয়েছে, তবে আমরা যদি একটু ভাষাটা বোঝার চেষ্টা করি এখানে কোনো জটিলতা নেই, খুব সহজে বলতে পারবো ইনশাআল্লাহ। আমরা সেগুলি শেষের দিকে আলোচনা করব। ফা, ফা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। জিম, এটি শক্ত মজবুত আওয়াজে উচ্চারিত হয়। জিম, 4 আলিফ পরিমাণ দীর্ঘ করে এটি উচ্চারণ করতে হয়। হা, সবচাইতে যেটি নিয়ে আমরা বেশি বিপদে পড়ি, হা, এই হরফের উচ্চারণটা নিয়ে। এটি খুব বেশি কঠিন নয়, কণ্ঠনালীর মধ্যস্থান থেকে এটি হলক বলা হয়,
কণ্ঠনালীর মধ্যস্থান থেকে এটি উচ্চারণ হয়। হা, এরপরে আমরা স্বাভাবিকভাবে বললে উচ্চারণ হয়ে যাবে। খ, এখানে তেমন কোনো জটিলতা নেই, আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করলে এটি মাখরাজের স্থান থেকেই উচ্চারণ হয়ে যায়। তবে কেউ কেউ খা বলে থাকি, খা বলে আরবিতে কোনো হরফ বা বর্ণ বা অক্ষর নেই, এটির উচ্চারণটি হবে খ। এরপরে আসুন তারপরে হরফ দাল, 4 লিপ পরিমাণ লম্বা করে এটি উচ্চারণ করতে হয়, টেনে উচ্চারণ করতে হয়। দাল, এটি সাদৃশ্য কিছু হরফ রয়েছে, তবে এটি উচ্চারণ হয় জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। দাল। র, উচ্চারণটি খুবই সহজ, এখানে কঠিনতম কিছু নাই। আমরা বাংলা বর্ণমালায় যে র দেখেছি সে রই আমরা বলবো, শুধু এটা একটু আওয়াজের সময় যেন মুখ ভর্তি একটু মোটা আওয়াজ হয় সেদিকে খেয়াল করব। যেমন র, র, অনেকে রা বলে থাকি, এটি সঠিক নয়, সঠিক উচ্চারণ হচ্ছে র। জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এটি উচ্চারিত হয়। এরপরে আছে ঝা, এটির সাদৃশ্য কিছু রয়েছে আমরা মনে করি, কিন্তু উচ্চারণে ব্যাপক পার্থক্য রয়েছে, কোনো হরফের সাথে এটির সাদৃশ্য পুরোপুরি নেই, কিন্তু আমরা মনে করে থাকি প্রত্যেকটা হরফের সঠিক উচ্চারণ না জানার কারণে। তাহলে এটি আমরা উচ্চারণ করব, হালকা ঝিঝি চিকন আওয়াজ হবে। এটিও জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে ঝা, ঝা, 1 লিপ পরিমাণ দীর্ঘ লম্বা করে এটি উচ্চারণ হয়। এরপরে আসেন সিন, সিন, এটি উচ্চারণে তেমন কোনো সমস্যা আমাদের হয় না, স্বাভাবিকভাবে আমরা পারি। 4 লিপ পরিমাণ দীর্ঘ করে এটি উচ্চারণ করতে হয়। এরপরে যেটি রয়েছে সেটির সাথে আমাদের একটু সমস্যা হয় উচ্চারণ করতে, সেটি হচ্ছে শিন। এই দুইটির উচ্চারণের পার্থক্য নিয়ে আসতে আমাদের একটু কষ্ট হয়, শেষের দিকে আমরা এগুলো আবার স্পেসিফিকলি ভালোভাবে বোঝার জন্য আমরা আবারও আলোচনা করব এর মাখরাজগুলো নিয়ে, হরফ উচ্চারণের স্থানগুলোকে নিয়ে। এরপরে আসুন সদ, সদ, এটি একটি চাপা মোটা আওয়াজে উচ্চারিত হয়ে থাকে। সদ, জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ, সদ। আপনারা যদি একটু আমার ভাষাটা বোঝার চেষ্টা করেন, ভাষাটা বুঝলেই আপনি নিজের ভুল নিজেই ধরতে পারবেন, আর নিজের ভুল যখন নিজে বুঝতে পারবেন এবং ধরতে পারবেন তখন আপনি সঠিকটাও উচ্চারণের নিয়ম বুঝে ফেলবেন। এই জন্য আমরা চেষ্টা করব কোন হরফটি কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে সেটি জেনে নেওয়ার। এরপরে আসুন বদ, যেটি নিয়ে ব্যাপক, যে হরফটি আমাদের মাঝে ব্যাপক আলোচিত এবং সমালোচিত, যেটি নিয়ে আমাদের মাঝে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব তৈরি হয়ে যায়, সেটি হচ্ছে বদ। আমরা অনেকে জদ বলি, অনেকে দদ বলি। সাধারণভাবে আমরা যারা কোরআন শুদ্ধ হয়ে পড়তে পারি না এটাকে অনেকে দদ বলি, আবার অনেকে জদ বলি। এটির সঠিক উচ্চারণটা করতে হলে আপনাকে জানতে হবে এর মাখরাজ, অর্থাৎ এর উচ্চারণের স্থানটা কোথায়, মুখের কোন জায়গা থেকে এটি উচ্চারিত হচ্ছে, সেটি যদি আপনি বুঝতে পারেন তাহলে আশা করা যায় ধীরে ধীরে এই উচ্চারণের ভুলটা কেটে যাবে, সঠিক উচ্চারণটা আপনি পারবেন ইনশাআল্লাহ। এর উচ্চারণটা হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এই হরফটি উচ্চারণ হয়। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এটি উচ্চারণ হয় বদ, বদ, বদ। অর্থাৎ আমরা সূরা ফাতিহায় যে শেষে বলি
দল্লিন আর জল্লিন এটা নিয়ে আমরা যে বিতর্কের মধ্যে চলে যাই, এখানে বিতর্কের কিছু নেই, শুধু আমাদের হরফের উচ্চারণের স্থানটাকে বুঝে নিতে হবে। হরফের উচ্চারণের স্থানটা আমরা জেনে নিলেই আমরা নিজেদের ভুল নিজেরাই বুঝতে পারবো এবং সঠিকটা উচ্চারণ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে ত ত এই উচ্চারণটা জটিল তেমন কিছু নেই, শুধু এটি উচ্চারণের সময় একটু মুখ ভর্তি আওয়াজ হবে, একটু বেজের মতো আর কি, বা ফাঁকা ঘরে আওয়াজ হলে যেমন একটু বেজে ওঠে, কিছুটা এইরকম আওয়াজ হবে। ত ত জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত ত। এরপরে আছে ল, এটিও জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ল ল। নরম দুর্বলের মতো একটু আওয়াজ হবে এটি, ল ল ল। এরপরে আইন আইন আইন, এটি গলার মধ্যখান থেকে উচ্চারণ হয়। তারপরে গইন, এটি খুব জটিল নয়, একদম স্বাভাবিক উচ্চারণ হবে। গইন বললেই এটি মাখরাজ থেকেই উচ্চারণ হয়ে যাবে, হরফ উচ্চারণের স্থান থেকেই এটি উচ্চারণ চলে আসবে, তবে মাখরাজ জেনে রাখতে পারলে সেটা আমাদের জন্য ভালো। এরপরে ফা ফা, এটি ঠোঁট থেকে উচ্চারিত হয়, নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা ফা ফা। আশা করছি আপনারা বুঝতে পারছেন, না পারলে আমরা আবার এগুলো রিপিট করব বা পিছন থেকে আবার শোনার চেষ্টা করব, তাহলে আশা করি বোঝা যাবে ইনশাআল্লাহ। কফ, এই হরফটি একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করা লাগে, অর্থাৎ যেটাকে তাসবিদের ভাষায় কলকলা বলে, এই হরফটিকে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয় বলতে ক কফ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় গিয়ে এই হরফটি উচ্চারিত হয় কফ কফ। এরপরে যে হরফটি আছে কাফ, এটি খুবই ইজি, সহজ। এখানে আমরা যদি মাখরাজ ভালোভাবে যদি বুঝতে নাও পারি, তবু এই হরফটি উচ্চারিত হয়ে যাবে। কাফ স্বাভাবিকভাবে বললে 4 আলিফ দীর্ঘ করে উচ্চারণ করা হয়, তবে যখন আমরা হরকত দিয়ে তানবিন দিয়ে যখন আমরা পড়তে যাই তখনকার কথা ভিন্ন, কিন্তু এমনি স্বাভাবিকভাবে উচ্চারণ করলে এই হরফটি 4 আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়। কাফ কাফ, এইভাবে উচ্চারিত হবে। এরপরে যে হরফটি রয়েছে লাম, খুব স্বাভাবিকভাবে এটা উচ্চারণ হবে, লয়কারে লা ম, লাম লাম। জটিল কিচ্ছু নাই হরফের মধ্যে। মিম, দুই ঠোঁট হইতে এটি উচ্চারিত হবে, দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে, বা দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে, মিম দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে, বা 1 আলিফ পরিমাণ দীর্ঘ করতে হয়। মিম, যখন আপনি হরকতবিহীন অবস্থায় পড়বেন এটি 4 আলিফ দীর্ঘ করে পড়তে হবে মিমকে। নুন, ঠোঁটটি গোল হবে হালকা, মধ্যখানে একটি নোক্তা রয়েছে আমরা জানি, ঠোঁটটি হালকা গোল করে বললেই এটি মাখরাজের জায়গা থেকে, এর সঠিক স্থান থেকে এটি উচ্চারণ হয়ে যায়। ওয়াও, ওয়াও বলার সময় এটি একটু দীর্ঘ হবে, ঠোঁটটি হালকা গোল হবে, গোল করতে পারলে গোল করে এটির উচ্চারণ হয়, গোল করে এটির উচ্চারণ করা লাগে। যেমন ওয়াও, ওয়া, ঠোঁটটি একটু গোল হবে, ওয়াও, দুই ঠোঁট গোল করে ওয়াও উচ্চারিত হয়। আমরা এটি ঠোঁট গোল করলে এটির সঠিক উচ্চারণ হয়ে যাবে, ওয়াও। এরপরে হা, এটি হা আর হা, যে একটিকে বলা হয় বড় হা আর একটিকে বলা হয় ছোট
হা, যেটি গোল, আপনারা স্ক্রিনে দেখছেন গোল যেটি, এটি হচ্ছে হা। আর যেটাকে বড় হা বলা হচ্ছে জিমের সাদৃশ্য নোক্তা ছাড়া যেটি, সেটি হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান থেকে একটু চিকন চাপা আওয়াজে হবে হা হা। আমরা মাখরাজটা অবশ্য বলে দিয়েছি। আমরা এই জটিল হরফগুলি যেগুলো মাখরাজ যারা খুবই জরুরি, যেগুলির মাখরাজ জানা আমাদের জন্য খুবই জরুরি, সাধারণত যে হরফগুলির মাখরাজ আমরা ভুল করে থাকি, আমরা শেষের দিকে সেগুলো আবারও স্পেশালি সেগুলো আমরা আরেকবার দেখব ইনশাআল্লাহ। এরপরে হামজা, হা, ছোট হা যেখান থেকে উচ্চারিত হচ্ছে হামজা, সেই জায়গা থেকেও উচ্চারিত হচ্ছে। এটি বলা হচ্ছে হলকের শুরু থেকে, হলকের শুরু থেকে এটি উচ্চারণ হচ্ছে হামজা হা। কণ্ঠনালীর একদম শুরু থেকে এটি উচ্চারিত হয়। কণ্ঠনালীর একদম শুরু বলতে এই নিচের দিক থেকে এটি বোঝানো হয়েছে, এখান থেকে উচ্চারিত হবে হামজা হা। আমরা বললে বুঝতে পারবো যে এখানে একটা অনুভব করা যাচ্ছে যে এখান থেকে হামজা হাটা উচ্চারিত হয়ে বের হচ্ছে। সর্বশেষ যে হরফটি আমরা দেখব ইয়া, ইয়া, জিম, শিন, ইয়া, এগুলোর মাখরাজ একটি মাখরাজ থেকে 3টি হরফ উচ্চারিত হয়। এবারে আমরা দেখব স্পেশালি যে সমস্ত হরফগুলি আমাদের ভুল হয়ে থাকে, সেই সমস্ত হরফগুলিকে আমরা এবার মাখরাজের ভিত্তিতে একটু বিশ্লেষণ করে সহজে যেন উচ্চারণ করা যায়, আমরা সেই বিষয়টি এবার একটু দেখব। যে সমস্ত হরফগুলিতে আমাদের উচ্চারণে বিঘ্ন ঘটে, সঠিকটা সহজে আসতে চায় না, সেগুলোর প্রথমটি হচ্ছে সা। এই সা উচ্চারণ করার সময় এক আলিফ পরিমাণ দীর্ঘ হয়। সা, আপনারা মুখের দিকে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এটি উচ্চারণ খুব কঠিন নয়, শুধুমাত্র একটু বুঝে নিতে হবে যে হরফটি উচ্চারণের স্থানটা কোনটা বা কোনটি, তাহলে আমরা এর সঠিক উচ্চারণ পারব। এই হরফের উচ্চারণের স্থানটা হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার অগ্রভাগ সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে এটি উচ্চারিত হবে। আমরা ভালো করে একটু খেয়াল করি, ফা ফা ফা। এটি উচ্চারণের সময় বাতাসের কোনো শব্দ হবে না, খুবই দুর্বল নরমভাবে, খুব সফটলি মোলায়েম এই হরফটির উচ্চারণ হবে ফা ফা। একই জায়গা থেকে আরও 2টি হরফ উচ্চারিত হয়, সেগুলো জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম দুর্বল আওয়াজে, সেগুলোই হচ্ছে লাল লাল। জিহ্বার আগা থেকেই এটি উচ্চারণ শুরু করতে হবে, জিহ্বার কোনো অংশ আর অন্য কোথাও মিলিত হবে না মুখের সঙ্গে, তালুর সঙ্গে হোক, নিচে হোক, ওপরে হোক, জিহ্বার অগ্রভাগ সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়েই আমাদেরকে এই হরফগুলি উচ্চারণ করার চেষ্টা করতে হবে, তাহলে সঠিক উচ্চারণ চলে আসবে ইনশাআল্লাহ। আরেকটি যে হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয় সেটি হচ্ছে র, র, র। তাহলে একই জায়গা থেকে আমরা 3টি হরফ এর উচ্চারণের নিয়ম জানতে পারছি। ফা, লাল, র, ফা, লাল, র। আপনারা লক্ষ্য করছেন যে ফা বলার সময় বাতাসের কোনো শব্দ হচ্ছে না, যেমন সিন বলার সময় বাতাসের শব্দ পাই, শিন বলার সময় বাতাসের শব্দ পাই, ফা বলার সময় তেমন বাতাসের শব্দ হবে না। আবার এটা অনেকে ছা বলে থাকে, এটা কিন্তু তারাই বলে থাকে, বিশেষ করে যারা বাংলা দিয়ে কোরআন শিখেছি, বাংলা পড়ার মধ্য দিয়ে আরবি শিখেছি, আরবি হরফ ছাড়া যারা কোরআন পড়া শিখেছি তারা ছা উচ্চারণ করে। ছা উচ্চারণটা আসলে কখনোই সঠিক নয়। আর বিশেষত আরবি হরফগুলি বাংলা দিয়ে জাজ করা, বাংলা দিয়ে উচ্চারণ শেখা কখনোই সম্ভব নয়।
আমাদেরকে এত দুর্বল আর এত হতাশ হওয়া যাবে না যে আমরা আরবি শিখব বাংলা হরফ দিয়ে, বাংলা বর্ণমালা দিয়ে। অবশ্যই কোরআন আমাদেরকে কোরআনের হরফ দিয়ে, বর্ণমালা দিয়েই আমাদেরকে শিখতে হবে, নতুবা কখনোই হরফের সঠিক উচ্চারণ আসবে না। দ্বিতীয়ত যে আমরা হরফে উচ্চারণে ভুল করে থাকি, হা, হা এটি হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয়। এটির সঙ্গে আরেকটি হরফ উচ্চারণ হয়। হা কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ হয়, এর সঙ্গে আরেকটি হরফ উচ্চারিত হয়, সেটি হচ্ছে আইন। হা আর আইন দুটো হরফের মাখরাজ, উচ্চারণের স্থান একই কণ্ঠনালীর মধ্যখান থেকে। এটি মাখরাজ অনুসারে 17টি যে মাখরাজ রয়েছে, মাখরাজ অনুসারে 2 নম্বর মাখরাজে এটি পড়ে। হা আইন দুটোই কণ্ঠনালীর মধ্যখান থেকে। এই হায়ের সাদৃশ্য আরেকটি যে হরফ রয়েছে হা, উচ্চারণের দিক দিয়ে অনেকটাই মিল রয়েছে। এটি পার্থক্যটা হবে, আমরা জিমের সাদৃশ্য যে হাটা দেখছি সেটি হবে কণ্ঠনালীর মধ্যখান থেকে, আর গোল হা আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হবে কণ্ঠনালীর শুরু থেকে। 1 নম্বর মাখরাজ হা, এটি উচ্চারণ একেবারেই সহজ। বাংলায় হয়ে আকার দিলে যেটি হয় সেটি এটি উচ্চারণ হবে, কিন্তু জিমের সাদৃশ্য যেটি দেখছি আমরা, এটি উচ্চারণ হবে কণ্ঠনালীর মধ্যখান থেকে। হা, হা অর্থাৎ কণ্ঠ দিয়ে আগে বাতাসের শব্দ বের হবে, তারপরে এর উচ্চারণটা আসবে। কণ্ঠতে আগে বাতাসের শব্দ বের হবে, তারপরে এর উচ্চারণটা আসবে হা। এরপরে আমরা যে হরফটিতে সমস্যা অনুভব করি বা যেটিতে উচ্চারণ করতে আমাদের সঠিক উচ্চারণ আসে না, সেটি হচ্ছে সিন। সিনের উচ্চারণ আমাদের সঠিক আসলেও এর পাশে যে হরফটি রয়েছে সেটির উচ্চারণ, এই দুটোর মধ্যে আমরা পার্থক্য করতে পারি না। আমরা সেটি বুঝে নেওয়ার একটু চেষ্টা করব। তার আগে সিনটা একটু বুঝে নেই। সিনটা হবে জিহ্বার আগার সামনের নিচে 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে বাতাসের শব্দ হবে, সেই শব্দটা হবে চিকন। এইরকম সিটির মতো হালকা বাতাসের শব্দ বের হয়ে আসবে শক্তভাবে। সেটি আমরা করতে পারলে এটির উচ্চারণটা ঠিক হয়ে যাবে। আর এটির উচ্চারণ সাধারণত আমাদের ভুল হয় না, শুধু মাখরাজটা জেনে নেওয়া, যেহেতু এটারই সাদৃশ্য আরেকটি হরফ রয়েছে তাই এটি নিয়ে আমরা আলোচনা করছি। এবং একই জায়গা থেকে আরও 2টি হরফ উচ্চারণ হয়, সদ আর ঝা, অর্থাৎ সদ, সিন, ঝা, ঝা, ঝা। এই 3টি হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয়, 3টি একই স্থান থেকে উচ্চারণ হয়। তবে সিন বলার সময় চিকন করে বাতাস বের হবে, আওয়াজ হবে চিকন। সদ বলার সময় এটি মুখ ভর্তি মোটা আওয়াজ হবে, কিন্তু জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লেগেই এটি উচ্চারণ হবে, মুখ ভর্তি আওয়াজ হবে। ঝা, ঝা এটিও জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, কিন্তু ঝিঝি চিকন আওয়াজ হবে ঝা, ঝা। কেউ যদি আমরা ঝা বলি তাহলে এটি ভুল, ঝ এটিও ভুল, সঠিকটা হচ্ছে ঝা, ঝা। এরপরে যে হরফটা আমরা দেখব সেটি হচ্ছে শিন। সিনের সাদৃশ্য শিন। সিন এখানে কোনো নোক্তা নেই, কিন্তু শিন এটিতে নোক্তা রয়েছে। সিনটা আমরা দেন্তার স, বাংলা হরফে বর্ণমালার মধ্যে দেন্তার শয়ে যেটি ব্যবহার হয়ে থাকে, আর শিন হচ্ছে তালেবাস স, তালেবাস স এর ক্ষেত্রে যেটি ব্যবহার হয়। শিন এটি মোটা করে বাতাস বের হবে। এটি হরফের উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার মধ্যখান। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে শিন উচ্চারিত হয়। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে শিন মোটা করে শীষ বের হবে, বাতাস বের হবে। মোটা করে বাতাস বের করলে এটির উচ্চারণ
আর সিনের উচ্চারণের মধ্যে পার্থক্য আসবে। সিনের উচ্চারণে চিকন বাতাস বের হবে, শিনের উচ্চারণে মোটা বাতাস বের হবে। সিনের উচ্চারণে জিহ্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে থেকে উচ্চারণ হবে। আর শিন জিহ্বার মধ্যখান থেকে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এটি উচ্চারণ হবে শক্ত করে, শিন শিন। আগে আমরা মোটা করে বাতাসটা বের করে নেওয়ার পরে উচ্চারণটা করব, শিন। ঠিক এইভাবে উচ্চারণ হবে। একই জায়গা থেকে আরও দুইটি হরফ উচ্চারণ হয়, সেটি হচ্ছে জিম। জিমটা মজবুত আওয়াজে হবে, ভারী মজবুত আওয়াজে, শক্ত আওয়াজে এটি হবে। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিম শিন ইয়া। অর্থাৎ শিন যেখান থেকে আমরা উচ্চারণ করছি সেখান থেকে আরও দুটি হরফ আমরা উচ্চারণ করতে পারছি, সেটা হচ্ছে জিম এবং ইয়া। ইয়া সর্বশেষ হরফ, কিন্তু মাখরাজের দিক থেকে এটি আগিয়ে রয়েছে। এই তিনটিকে একই মাখরাজ বলা হয়, জিম শিন ইয়া, শিন ইয়া। জিম 4 আলিফ পরিমাণ দীর্ঘ হবে, শিন 4 আলিফ পরিমাণ দীর্ঘ হবে, ইয়া 1 আলিফ পরিমাণ দীর্ঘ হবে। তিনটা জিহ্বার মধ্যখান থেকে শক্ত আওয়াজে। এরপরে যে হরফটি আমাদের একটু সামান্য ভুল হয়, এটি খুব বেশি জটিল না, সামান্যতম একটু পার্থক্য হয়ে যায় তায়ের সঙ্গে, তা আর ত। এই দুইটি হরফ সাথে আরেকটি, তিনটি হরফ কিন্তু একই মাখরাজের, একই মাখরাজ থেকে উচ্চারণ হয়। এই তিনটি হরফ কিন্তু একই মাখরাজের, একই মাখরাজ থেকে উচ্চারিত হয়। যেমন ত, ত, এটি ত, দাল, তা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে এটি উচ্চারণ হয়। তিনটি হরফ একই মাখরাজ থেকে, কিন্তু ত বলার সময় একটু মুখটা ভর্তি আওয়াজ হবে, ফাঁকা ঘরে শব্দ হলে যেমন একটু বেজে ওঠে, কিছুটা এরকম বেজে উঠবে মুখের মধ্যে আওয়াজটা, ত ত। তারপরে তা, তা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, তা। দাল, দাল 4 আলিফ পরিমাণ দীর্ঘ হবে, ত, তা 1 আলিফ পরিমাণ দীর্ঘ হবে। হরফগুলি হরকতবিহীন অবস্থায় যখন আমরা উচ্চারণ করব তখন। কিন্তু এখানে তিন ধরনের আওয়াজ হচ্ছে, কিন্তু মাখরাজ উচ্চারণের স্থান একই। ত মোটা আওয়াজ, তা চিকন আওয়াজ, দাল এটি খুব স্বাভাবিক একটি আওয়াজ। এটা মাখরাজ না জানা ব্যক্তিও এটি স্বাভাবিকভাবে এটির সঠিক উচ্চারণ করতে পারবে। এরপরে যে হরফটি আমাদের জন্য একটু উচ্চারণে কষ্টদায়ক, সেটি হচ্ছে কফ। গোল মাথাওয়ালা যে হরফটি আপনারা স্ক্রিনে দেখছেন 2 নোক্তাওয়ালা, এটি উচ্চারণের সময় একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়, কফ। এটির উচ্চারণের সাদৃশ্য আরেকটি যে হরফ রয়েছে সেটি হচ্ছে কাফ। এটি উচ্চারণ একেবারেই সহজ। কাফের উচ্চারণে যদি মাখরাজ আমরা নাও জানি কোথা থেকে উচ্চারণ হচ্ছে, তবুও কাফ কয়াকারে কা ফ, কাফ বললে কিন্তু এটির সঠিক উচ্চারণ চলে আসবে। 4 আলিফ পরিমাণ দীর্ঘ করে এটি উচ্চারণ করতে হবে। তবে উচ্চারণে যেটি সমস্যা হয় সেটি হচ্ছে কফ। কাফ আর কফের মধ্যে পার্থক্য হচ্ছে, কাফ চিকন আওয়াজে উচ্চারিত হবে, আর কফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। কফ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এটি উচ্চারণ হবে। আর কাফ উচ্চারণ হবে জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, কফ কাফ। কফ জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হচ্ছে, কাফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে এটি উচ্চারণ হচ্ছে। অর্থাৎ জিহ্বার গোড়া থেকে, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার গোড়া ঠিক সেই বরাবর উপরের দিকে লাগিয়ে জিহ্বাটা লাগিয়ে উচ্চারণ হবে 2 নোক্তাওয়ালা কফ। আর জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, অর্থাৎ জিহ্বার গোড়ার একটু আগের অংশটা থেকে ঠিক তার বরাবর উপরে তালুর সঙ্গে লেগে উচ্চারণ হবে
কাফ, কফ আর কাফ দুটো একসঙ্গে বলার উদ্দেশ্য আমরা দুটোর পার্থক্যটা যেন সহজে বুঝতে পারি। এরপরে যে হরফটি আমরা দেখব সেটি হচ্ছে ওয়াও। ওয়াও হরফটি দুই ঠোঁট হইতে উচ্চারিত হয়। ওয়াও হরফটি দুই ঠোঁট একটু গোল করে এটি উচ্চারণ করতে হয়। এটি খুবই সহজ, কঠিন নয়। ওয়াও, ওয়াও। আমরা আশা করি বুঝতে পেরেছি। এগুলো আমরা যদি সঠিকভাবে একটু বুঝে নেই আগে ভাষাটা, যে কোন জায়গা থেকে কোন হরফটি উচ্চারণের কথা আমরা এখানে শুনলাম, সেই ভাষাটা বুঝে নিয়ে সেই জায়গাটা আগে নির্ণয় করে নিতে হবে। সেই জায়গাটা নির্ণয় করে নিয়ে আমাকে হরফগুলি উচ্চারণের চেষ্টা করতে হবে। তাহলে আমরা আগে হরফ উচ্চারণের স্থানটি যদি আমরা নির্ণয় করে ফেলতে পারি, তাহলে আমরা হরফগুলিও খুব সহজেই উচ্চারণ করতে পারবো ইনশাআল্লাহ। আজকের প্রথম পর্বে হরফের উচ্চারণ নিয়েই ছিল। আমরা আগামীতে যুক্ত বর্ণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।